সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তারিখটা যদি আমরা একটু মনে রাখি তাহলে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ কেন? 18ই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ এই কারণেই যে আজ থেকে ঠিক ৪৫ দিন আগে গত ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত সরকার, স্বৈরশাসক হিসেবে যাকে এবং মাফিয়া সরকার হিসেবে যাকে বর্ণনা করা হয়েছে, সেই সরকারের পতন ঘটে এবং তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেকটা নিজেই নিজের তল্পিতল্পা গুছিয়ে তিনি এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ৪৫ দিনের বিষয়টা আসছে এই কারণে যে উনি যখন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় গ্রহণ করেন তখন তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছিলেন এবং বাংলাদেশ এবং ভারতের সাথে নিয়ম অনুযায়ী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিংবা অফিসিয়াল পাসপোর্ট দিয়ে যে কেউ ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারে। সেই হিসেবে শেখ হাসিনার আজকে ৪৫ দিন পার হয়ে গিয়েছে। আগামীকাল থেকে তিনি অফিসিয়ালি ওনার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস ভারতে নেই এবং এ ব্যাপারে ভারতকে পরিষ্কার করতে হবে তিনি কোন স্ট্যাটাসে আছেন। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো অনেক আগেই বাতিল করা হয়েছে। জি, ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অনেক আগেই বাতিল করা হয়েছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সেটা বাতিল করেছিল। সে অনুযায়ী যখন বাতিল করেছিল তখন থেকে আক্ষরিক অর্থে ওনার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস ছিল না ভারতে। কিন্তু ভারত ওনার একটা বেনিফিট অফ ডাউট ছিল। ভারত বলেছিল যে শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রবেশ করেছিল তখন তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে প্রবেশ করেছেন। মাঝপথে যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্টটাকে বাতিল করা হয়েছে, সো উনি যখন প্রবেশ করেছিলেন সেই স্ট্যাটাসের একটা বেনিফিট অফ ডাউট নিয়ে অন্তত ৪৫ দিন থাকতে পারবেন বলে একটা বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনাকে। মানলাম, তর্কের খাতিরে যদি মেনেও নেই তাহলে আজকে ৪৫ দিন শেষ। আগামীকাল থেকে ভারতে শেখ হাসিনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা এখন ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এখন আমাদেরকে বা আমাদের করণীয় হচ্ছে ভারত সরকারকে কিন্তু আমরা একটা ট্রাবলসাম সিচুয়েশনের মধ্যে ফেলতে পারি, তাদেরকে আমরা একটা প্রেশারের মধ্যে ফেলতে পারি। প্রেশারটা কীভাবে করতে পারি? গত জুলাই আগস্টের যে নারকীয় হত্যাকাণ্ডটা হয়েছিল, সেই নারকীয় হত্যাকাণ্ডের জন্য, কিংবা শুধু জুলাই আগস্ট কেন বলি, গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ হত্যা, গুম, খুন, মানি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছিল, সেগুলোকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা উপস্থাপন করতে পারি এবং দল হিসাবে আওয়ামী লীগকে এবং দলের নেতৃস্থানীয় শেখ হাসিনা এবং অন্যান্য সবাইকে আমরা বিচারের সম্মুখীন করতে পারি। এতে করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যখন একজন ব্যক্তির বিচারাধীন থাকবেন যিনি, তাকে তখন ভারত বা অন্য কোনো দেশ যখন আশ্রয় প্রদান করবেন তখন তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিকভাবে তাদেরকে একটা প্রেশারের মধ্যে পড়তে হবে। অর্থাৎ এমন একজনকে তুমি কেন আশ্রয় দিচ্ছ যিনি যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক কোর্টে বিচারের সম্মুখীন আছে। এভাবে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশেই যেই মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালও কিন্তু শেখ হাসিনা বিচার করা সম্ভব এবং এটা অলরেডি আমাদের আইন মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করা হয়েছে এবং এই আদালতের মাধ্যমে তার বিচার করা সম্ভব। যদি তাই হয় তাহলে আমরা দেশের প্রচলিত ট্রাইব্যুনালও কিন্তু আমরা তার বিচার কার্য পরিচালনা করতে পারি। এক্ষেত্রেও কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা একটা চাপ সৃষ্টি করতে পারি ভারতের উপরে। সেক্ষেত্রে ভারতকে তখন শেখ হাসিনাকে তাদের দেশে রাখা কিন্তু তাদের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে এবং তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে। এবং আমাদের দেশে যখনই বিচার কার্য শুরু হবে বা আদালত কর্তৃক বিচার কার্য শুরু হবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, তখন কিন্তু আমরা শেখ হাসিনাকে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাকে ফেরত আসার জন্য আবেদনও করতে পারি। যদিও ভারতের সুযোগ আছে সেই প্রত্যর্পণ চুক্তির ৭ এবং ৮ ধারা অনুযায়ী তারা আমাদের প্রস্তাবকে তারা রিফিউজ করতে পারে। বাট ইভেন তো আমরা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য, আইনের সম্মুখীন হওয়ার জন্য আমরা অনুরোধ করে ভারতের কাছে প্রস্তাব পাঠাতে পারি। এটাও কিন্তু ভারতের জন্য একটা প্রেশার হবে। আমরা দুভাবে কিন্তু ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে
দুইভাবে কিন্তু আমরা আন্তর্জাতিক দেশ এবং বিদেশের মাধ্যমে বিভিন্ন পর্যায় থেকে আমরা ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারি। এই দুই মাধ্যমে যদি আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা একটা ভারতকে এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের যে একটা অবস্থান, সেই অবস্থানটা তারা কোনোটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ভারত নিতে পারে, সেটা হচ্ছে এই বিচারিক কার্যগুলো শুরু হওয়ার আগে তারা তৃতীয় কোনো দেশে ডিপ্লোম্যাটিক পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং করে তারা কোনো একটা দেশে অ্যাজাইলাম বা কোনো ধরনের ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনাকে শিফট করতে পারে, যাতে করে যখন শেখ হাসিনা বা দল হিসেবে আওয়ামী লীগ বিচারের সম্মুখীন হবে, তখন যাতে ভারতকে এই ধরনের এই প্রেশারটা যাতে ভারতকে সরাসরি ফেস করতে না হয়। তো এটাই আমার থেকে মনে হচ্ছে যে এখনই রাইট টাইম, যেহেতু এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নেই। আক্ষরিক অর্থে ভারত যদি কোনোভাবে যদি তার জন্য ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো একটা চেঞ্জ আপ তাদের ইমিগ্রেশন পলিসিতে না আনে, আমরা ভারতের উপরে দেশ এবং বিদেশ থেকে বিভিন্নভাবে আইনানুগভাবে আমরা তাদের উপর প্রেশার ক্রিয়েট করে আমরা শেখ হাসিনাকে দেশে এনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দল হিসেবে দুটোই মাধ্যমে আমরা কিন্তু বিচার কার্য পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের মতামত এবং ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।